স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা কেনার কথা ভাবছেন, তবে আমার কাছে মনে হয় এইটা মানে স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করে। ওয়েল, আমরা জানি এই স্মার্টফোনটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা অথবা 100x স্পেস জুমের মতো ফিচারগুলো প্রোভাইড করে না, তবে এখানে আপনি সব প্রয়োজনীয় ফিচারই পেয়ে যাবেন। অ্যান্ড পার্সোনালি আমার কাছে মনে হয় 100x জুম অথবা 108 মেগাপিক্সেলের ক্যামেরা এগুলো শুধুমাত্র একটা মার্কেটিং গিমিক এবং মোস্ট অফ দ্য টাইম ইউজলেস। এই সকল ক্রেজি ফিচারগুলো ছাড়াও এখানে দামের ক্ষেত্রে বেশ বড় ধরনের একটা পার্থক্য রয়েছে, যেখানে স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস পাচ্ছেন প্রায় 85,000 টাকার আশেপাশের প্রাইসে, সেখানে স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা পেয়ে যাচ্ছেন 1 লাখেরও বেশি টাকার দামে। আর এই সকল ডিভাইস আপনারা পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিওর স্পন্সর ব্রাদার্স ইলেকট্রনিক্সের কাছে। তাদের কাছে এই ফোনগুলো ছাড়াও সব ধরনের স্মার্টফোন, গেজেট কিংবা ল্যাপটপ পেয়ে যাবেন। তাদের কাছে দেশের প্রায় সব ধরনের ব্যাংকের EMI সুবিধা পেয়ে যাবেন, তাই দেরি না করে যে কোনো ধরনের টেক গেজেট অথবা স্মার্টফোন কেনার জন্য ভিজিট করতে পারেন ব্রাদার্স ইলেকট্রনিক্সের বসুন্ধরা শোরুমে। তাদের সাথে যোগাযোগের ঠিকানা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। তো এখন কথা হচ্ছে, এই 85,000 টাকা খরচ করে আসলে আপনি কি পাচ্ছেন? ওয়েল, আমার কাছে মনে হয় এটা হচ্ছে দি অলরাউন্ডার স্মার্টফোন অফ 2020। ওয়েল, লেটস স্টার্ট উইথ দ্য বিল্ড। ফোনটি 6.37 ইঞ্চ টল উইথ 0.31 ইঞ্চ অফ থিকনেস এবং ফোনের সামনে পেছনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। সো এগুলো হচ্ছে স্পেসিফিকেশন, যেগুলো চাইলে অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলো তাদের স্মার্টফোনে খুবই ইজিলি পুশ করে দিতে পারে। তবে যেই জিনিসটা স্যামসাংকে ইউনিক করে তুলেছে সেটা হচ্ছে স্যামসাংয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমি জানি না স্যামসাং তাদের স্মার্টফোনগুলোকে নিয়ে কি করে, তবে তাদের ফোনগুলো এত বড় সাইজের হওয়া সত্ত্বেও তাদের এই ফোনগুলো হাতে নিলে খুবই বেশি হালকা এবং কমফোর্টেবল ফিল হয়। ফর এক্সাম্পল, যেখানে OnePlus 7 Pro প্রায় সিমিলার সাইজের একটা স্মার্টফোন ও স্যামসাং গ্যালাক্সি S20 প্লাসের মতোই, সেখানে সেই ফোনটা OnePlus 7 Pro হাতে নিলে খুবই মোটা এবং ভারী মনে হয়, অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস হাতে নিলে খুবই হালকা এবং খুবই গ্রিপ পাওয়া যায় হাতে নিলে। ইভেন যেখানে স্যামসাং গ্যালাক্সি S20 প্লাসের ওজন মাত্র 186 গ্রাম, সেখানে OnePlus 7 Pro এর ওজন প্রায় 206 গ্রাম, যেখানে 20 গ্রামের একটা পার্থক্য। ইভেন সেখানে কিন্তু স্যামসাং ব্যাটারি নিয়েও কোনো কার্পণ্য করেনি, তারা সেখানে প্রায় 4500 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি দিয়েছে। সো এত বড় সাইজের একটা ব্যাটারি দেওয়ার পরও কিভাবে তারা স্মার্টফোনটার ওজন 186 গ্রামের মধ্যে রাখতে পেরেছে, সেটা আই ক্যান নট ইমেজিন জাস্ট। নাও এত বড় সাইজের ব্যাটারিটাকে চার্জ দিতে স্যামসাংয়ের বক্সের মধ্যে থাকা 25 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে ফোনটা চার্জ করতে প্রায় 1 ঘন্টার থেকে কিছু বেশি সময় লাগে। আর একবার ফোনটা চার্জ দিলে কতক্ষণ চার্জ থাকে তা আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, কারণ এই ফোনটা চাইলে কয়েকটা ভিন্ন ভিন্ন রেজুলেশন এবং ভিন্ন ভিন্ন রিফ্রেশ রেটে চালানো যায়। এখানে সর্বোচ্চ 1440p রেজুলেশন এবং 120 হার্টজের সুবিধা রয়েছে। তবে আপনি একই সাথে দুইটা চালাতে পারবেন না। এর মানে হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট চালু করে রাখলে সর্বোচ্চ 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে এবং সর্বোচ্চ 1440p পিক্সেলে 60 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট পাওয়া যায়। আই নো স্যামসাং তাদের স্মার্টফোনগুলোতে 1440p রেজুলেশন এবং 120 হার্টজের ডিসপ্লে সাপোর্ট একই সাথে দিতে চাচ্ছে না, কারণ সেখানে তাদের ব্যাটারির উপরে হিউজ একটা ইম্প্যাক্ট করতে পারে এবং একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ নাও পাওয়া যেতে পারে, সেই জন্য তারা হয়তো এই জিনিসটা করছে না। তবে আমার কাছে রিয়েল লাইফের ইউসেজে 1440p এবং 1080 পিক্সেলের মধ্যে খুব একটা যে পার্থক্য লক্ষ্য করেছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আসলে আপনি ফোনটা যখন ব্যবহার করবে তখন 1440p এবং 1080 পিক্সেল রেজুলেশন এই দুটোর মধ্যে আসলে খুবই বড় ধরনের একটা পার্থক্য আপনারা দেখতে পাবেন না। আর চারদিকে একটা রিমার্স তো শোনাই যাচ্ছে যে স্যামসাং তাদের স্মার্টফোনগুলোতে হয়তো 1440p রেজুলেশন এবং 120 হার্টজ রিফ্রেশের দুটো একই সাথে এনেবল করার জন্য ভবিষ্যতে কোনো সফটওয়্যার আপডেট পুশ করবে। বাট আমার কাছে মনে হয় এটার খুব একটা প্রয়োজন নেই, অনেকের কাছে এই জিনিসটা অনেক বেশি নেসেসারি হতে পারে। তবে আমি সবসময় প্রেফার করি একটু বেটার ব্যাটারি লাইফ ইনস্টিড অফ বেটার স্ক্রিন কোয়ালিটি। Okay, now let's talk about the actual user experience of 120 Hz display. আমরা এর আগেও বিভিন্ন কোম্পানিকে 120 Hz ডিসপ্লে প্রোভাইড করতে দেখেছি। আমরা দেখেছি আসুসের ROG Phone 2 তে, পোকো X2 তে অথবা OnePlus 7 Pro তেও হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল। তবে সেই সকল ডিভাইসগুলোতে একটা প্রবলেম কী ছিল যে সেগুলো স্মার্ট সুইচ ব্যবহার করতো, যার মানে হচ্ছে সেগুলো সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আপনার স্মার্টফোনে 60 Hz অথবা 90 Hz অথবা 120 Hz শো করতো এবং মাঝে মধ্যেই দেখা যেত যে সেই স্মার্টফোনগুলো 60 Hz থেকে 90 Hz অথবা 60 Hz থেকে 120
হার্টজে শিফট করছে এবং সেগুলো অনেক সময় চোখে বোঝা যেত যে না স্মার্টফোনটা এখন 60 হার্টজে চলছে এবং এখন 90 হার্টজে চলছে, সেই জিনিসগুলো বোঝা যেত। বাট স্যামসাং গ্যালাক্সি S20 প্লাসের ক্ষেত্রে এটা কখনোই বোঝা যায় না, কারণ এই স্মার্টফোনটা অল টাইম কনস্ট্যান্টলি 120 ফ্রেমস পার সেকেন্ডে বা 120 হার্টজে তাদের ডিসপ্লেটাকে রিফ্রেশ করে থাকে, সেই জন্য এটা চোখে খুব ভালোভাবে পড়ে না। এবং আপনি যদি একবার সিলেক্ট করে রাখেন 120 হার্টজ, তাহলে সেটা কখনোই 90 হার্টজ কিংবা 60 হার্টজে চলে যাবে না, যেটা খুবই কনভিনিয়েন্ট একটা ব্যাপার। নাও স্যামসাং এখানে কিছু স্মার্ট ফিচার অ্যাড করেছে যাকে বলা হয় এনহ্যান্সড ভিডিও। এটা কি করে, যখন আমরা ইউটিউবে ভিডিও দেখি অথবা লেটসে লোয়ার ফ্রেম রেটে কোনো কন্টেন্ট দেখি, তখন স্যামসাং ওই মাঝখানের ফ্রেমগুলো ইন্টারপোলেট করে। ফর এক্সাম্পল, আপনি ইউটিউবে 60 ফ্রেমস পার সেকেন্ডের একটা ভিডিও দেখছেন, এখন আপনার ফোন ওই ভিডিওটাকে 120 ফ্রেমস পার সেকেন্ডে কনভার্ট করে নেবে। স্টিল এটা অ্যাকচুয়াল 120 FPS না, তারপরেও অন্যান্য ফোন থেকে বেটার এক্সপিরিয়েন্স পাবেন স্যামসাং গ্যালাক্সি S20 সিরিজের সব ফোনে। তবে যাই হোক, এই হায়ার রিফ্রেশ রেটের আসল মজা পাওয়া যায় গেম খেলার সময়। বর্তমানে বাজারে এমন অনেক গেম পাওয়া যায় যেগুলোতে 120 হার্টজের ডিসপ্লে অটোমেটিক্যালি সাপোর্ট করে। এর আগেও আমি 90 হার্টজ অথবা 120 হার্টজের বিভিন্ন স্মার্টফোন ব্যবহার করেছি, বাট আমার কাছে কেন যেন মনে হয় স্যামসাং গ্যালাক্সি S20 সিরিজ স্টিল দি বেস্ট অফ অল 120 হার্টজ ডিসপ্লে স্মার্টফোন। যদিও পাবজি এর মতো হাই গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমগুলো এখনও পর্যন্ত 120 হার্টজ কিংবা 90 হার্টজের সাপোর্ট করে না, তারপরেও আমি আমার ডিসক্রিপশন বক্সে কিছু গেমসের লিস্ট দিয়ে দেবো যেই গেমগুলো আসলে আপনার স্মার্টফোনে 120 হার্টজের ডিসপ্লে সাপোর্ট করে। সো সেই গেমগুলো যদি আপনার কাছে স্যামসাং গ্যালাক্সি S20 অথবা S20 প্লাস থাকে, তাহলে সেই গেমগুলো আমার গেমিং লিস্ট থেকে বা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং এনজয় করতে পারেন 120 হার্টজের অসাম ফ্লুইড ডিসপ্লে। এখন গেমের কথা বাদ দিলে ডে টু ডে লাইফ ইউসেজ ছিল অনেকই স্মুথ অ্যান্ড ফ্লুইড। স্পেশালি ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স ওয়াজ জাস্ট টপ নচ। এর অন্যতম রিজন হচ্ছে এতে ব্যবহার করা প্রসেসর। আমার হাতের এই ভ্যারিয়েন্টে ব্যবহার করা হচ্ছে Exynos 990 প্রসেসর, যার কিকবেঞ্চ স্কোর হচ্ছে 900+, যেটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে দি হাইয়েস্ট। এছাড়াও 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা কিনা UFS 3.0 স্টোরেজ। সো স্পেকের দিক দিয়ে আপনি টপ নচ স্পেকই পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্পেকের পাশাপাশি এই ফোনটাতে ব্যবহার করা ইউআই বা ইউজার ইন্টারফেস আমার কাছে মনে হয় অ্যান্ড্রয়েডের ওয়ান অফ দ্য বেস্ট। আমার মতে অক্সিজেন ওএসের পরে কেউ যদি আমাকে অন্য একটা ইউআই চুজ করতে বলে, তাহলে আমি আনডাউটেডলি নির্দ্বিধায় স্যামসাংয়ের ওয়ান ইউআইটিকে পছন্দ করে ফেলবো, কারণ এই ইউআইটা অনেক বেশি ফাস্ট রেসপন্সিভ একটা ইউআই। এই ইউআইটাতে অনেক বেশি ফিউচারিস্টিক এবং অনেক বেশি রিয়েলিস্টিক জিনিস ব্যবহার করা হয়েছে। যেমন এই ফোনের সকল মেনু স্ক্রিনের নিচের হাফে নিয়ে আসা যায়, যার ফলে ইউআই নেভিগেশন অনেক সহজ হয়ে যায়, স্পেশালি যখন আপনি এত বড় সাইজের একটা ফোন ব্যবহার করেন। আমি জানি না অন্যান্য স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা কেন এই জিনিসটা তাদের স্মার্টফোনে ইমপ্লিমেন্ট করছে না, যেখানে তারা তাদের স্মার্টফোনগুলোতে নিত্য নতুন নতুন ধরনের আজে বাজে ফিচারগুলো নিয়ে আসে, যেগুলোর অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে তেমন কোনো কাজ নেই, সেগুলো নিয়ে আসে। বাট এত ভালো একটা জিনিস কেন তারা তাদের স্মার্টফোনগুলোতে ইমপ্লিমেন্ট করছে না, সেটা আমি বুঝতে পারছি না। আমার মতে প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানিগুলোকেই এই ফিচারটা নিয়ে আসা উচিত, যেটা হচ্ছে স্ক্রিনের সেকেন্ড হাফ বা নিচের হাফে সকল ফিচারগুলো যাতে অ্যাক্সেস করা যায়, সেরকম একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। তবে যাই হোক, এই সকল সুবিধা ছাড়াও এই স্মার্টফোনটাতে ডার্ক মোড এবং এজ লাইটিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও আমি এই স্মার্টফোনটার টপ 10 কাস্টমাইজেশন নিয়ে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি, যেটা হয়তো খুবই রিসেন্টলি আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সেজন্য অবশ্যই টেক কথন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন এবং আমাদের টেক কথন চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার 2020 সালে পূরণ করার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দিতে থাকেন, তাহলে আমরা এবছরের মধ্যেই 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, এবার এই ফোনের সিকিউরিটি নিয়ে কথা বললে এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সুবিধা। অনেক বছর পর যে কোনো স্যামসাংয়ের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এতটা ফাস্ট দেখলাম। ইভেন হতে পারে এটা সব থেকে ফাস্টেস্ট আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফ এনি স্মার্টফোন। এর আগেও আমরা স্যামসাংয়ের ডিভাইসগুলোতে একবার প্রেস করে আঙুল সাথে সাথে সরিয়ে নিলে ফোনটা আনলক হতো না, তবে এই ডিভাইসের ক্ষেত্রে ফোনটা খুবই ফাস্টলি আনলক করে ফেলে। সো নো কমপ্লেইন অ্যাবাউট সিকিউরিটি। ওকে, এবার লেটস টক অ্যাবাউট দি ক্যামেরা। এই ফোনে মোট 4টা ক্যামেরা সেন্সর রয়েছে। 12 মেগাপিক্সেলের মেইন শুটারের সাথে 64 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা টাইম অফ লাইট সেন্সর ব্যবহার করা হয়েছে। প্রাইমারি ক্যামেরাতে তোলা ছবিগুলো শার্প, রিচ, কালারফুল এবং এক্সট্রিমলি হাই ডাইনামিক রেঞ্জের সাথে আসে।
এতদিন আমার কাছে বেস্ট ক্যামেরা মনে হতো পিক্সেল 4 এর। ওয়েল, পিক্সেল 4 এখনও বেশ ক্যাপেবল একটা ক্যামেরা, তবে স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস মোস্ট অফ দ্য সিনারিওতে প্রায় সেম রেজাল্ট দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে বেটার রেজাল্টও প্রোভাইড করে থাকে। যেমন এখানে কালারগুলো কিছুটা রিচ থাকে এবং শ্যাডো এরিয়াগুলো গুগল পিক্সেল 4 থেকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস। আর পিক্সেল 4 থেকে যে দিক থেকে এই স্মার্টফোনটা সেরা সেটা হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্সের ক্ষেত্রে। ক্যামেরাটা প্রায় 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিতে পারে, যা প্রচুর পরিমাণে ওয়াইড। বিশেষ করে এই মোডে তোলা ছবিগুলোতে আকাশ খুব ভালোভাবে এক্সপোজ করতে পারে। তবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ক্ষেত্রে ডিটেলসের ক্ষেত্রে আমি বলবো আইফোন স্টিল কিছুটা এগিয়ে রয়েছে। যদি এই জিনিসটা খুব একটা বেশি নজরে পড়ে না, তারপরও স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস ইজ ডুইং ভেরি গুড জব। আর যেই জিনিসটাতে এই স্মার্টফোনটা আইফোন থেকে বেটার পারফর্ম করে সেটা হচ্ছে এর জুমিং ক্যাপাবিলিটি। এটা সর্বোচ্চ 30x পর্যন্ত জুম করতে পারে, মূলত 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থেকে ক্রপ করে নেওয়া জুম। তারপরেও এখানে মোটামুটিভাবে ভালোই ডিটেলস পাওয়া যায়, হুইচ ইজ অবভিয়াসলি বেটার দ্যান আইফোনস। আর সবসময় যেই জিনিসটাতে আইফোন এগিয়ে থাকে সেটা হচ্ছে ওই ফোনের ভিডিও ক্যাপাবিলিটি। আর এই বছর স্যামসাং তাদের S20 সিরিজের সবগুলো ফোনে 8K ভিডিও রেজুলেশন করার সুবিধা দিচ্ছে। যদিও এটা মাত্র 20 ফ্রেমস পার সেকেন্ডে ভিডিও করে, তারপর আমি বলবো এটার ভিডিও কোয়ালিটি অসাধারণ। আসলে এই 8K রেজুলেশনের ভিডিও মানে প্রত্যেক সেকেন্ডে আপনার স্মার্টফোন 24টা 33 মেগাপিক্সেলের ছবি তুলছে এবং আপনি চাইলে আপনার স্মার্টফোন 8K ভিডিও রেজুলেশনে যদি ভিডিও শ্যুট করেন তাহলে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে লিটারালি হচ্ছে আপনি 33 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন, হুইচ ইজ জাস্ট ইনক্রেডিবল। তবে এই ফোনটাতে 8K রেজুলেশনে ভিডিও শ্যুট করার সময় ভিউ ফাইন্ডারে কিছুটা ওয়াবেল লক্ষ্য করা যায়। তারপরেও যখন ভিডিওটা শ্যুট করা হয়ে যায় তখন স্যামসাং তাদের একটা অ্যালগরিদম দ্বারা এই ওয়াবেলটাকে ফিক্স করে ফেলে এবং আলটিমেট ভিডিও আউটপুট বেশ ভালোই আসে। আর আপনি যদি আরও স্টেবল ফুটেজ চান তাহলে 4K 60fps অথবা 4K 30fps ইউজ করতে পারেন। আর আপনি যদি গিম্বলের মতো স্টাইলিশ ফুটেজ নিতে চান তাহলে 1080 পিক্সেলে সুপার স্টেবিলিটি মোড তো রয়েছেই স্যামসাংয়ের। আর ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখানে সর্বোচ্চ 4K 60fps এ ভিডিও শ্যুট করা যায়, যেটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এছাড়াও এখানে স্লো মোশনে ভিডিও করা যাবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আর ছবির কথা বললে ফ্রন্টে 10 মেগাপিক্সেলের ছবি তোলা যাবে উইথ প্রপার হাই ডাইনামিক রেঞ্জ, হায়ার ডিটেলস অ্যান্ড বিউটিফুল কালার কম্বিনেশন। লো লাইটিংয়ের ক্যামেরার ক্ষেত্রে আমি বলবো এটা আগের স্যামসাং ডিভাইসগুলো থেকে অনেক অনেক ইমপ্রুভ করেছে। আমি জানি না গত এক বছরের মধ্যে স্যামসাং এমন কোন ম্যাজিক করেছে যেই জন্য তাদের ছবিতে রাতে ইনক্রেডিবল ডিটেলস আছে। রাতের বেলায় প্রচুর ডিটেলস, ভালো কালার এবং নয়েজ ফ্রি ইমেজ পাওয়া যায় নাইট মোড ইউজ করলে। আমার মতে এই ছবিগুলো যে কোনো স্যামসাং ডিভাইসের ক্ষেত্রে, ইভেন বাজারের অন্যান্য ডিভাইসগুলোর তুলনায়ও রাতে অনেক ভালো পারফর্ম করে এবং সেরাদের সেরা না হলেও এটা অবশ্যই সেরাদের তালিকায় থাকবে। আর এই স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে আপনি কী ভাবছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। অ্যান্ড আমার কথা জানতে চাইলে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস একটা আলটিমেট ক্যামেরা ফোন। এখানে আপনারা পিক্সেলের মতো খুবই ভালো কোয়ালিটির ছবি পাচ্ছেন, আইফোনের মতো ভালো ভিডিও কোয়ালিটি পাচ্ছেন, হুয়াওয়ে ডিভাইসগুলোর মতো বেশ ভালো নাইট মোডে ছবি তুলতে পারছেন এবং স্যামসাংয়ের ইনক্রেডিবল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ভালো ছবি পাচ্ছেন। সো ওভারঅল ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস আনডাউটেডলি অ্যাস্টনিশিং। সবশেষে কিছু ছোটোখাটো বিষয় নিয়ে কথা বলবো যেগুলো একটা লিস্ট করে রাখছি, কারণ এত কিছু আমার মনে রাখা সম্ভব না, সো আমাকে দেখে দেখে বলতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে এই স্মার্টফোনটা দিয়ে 3D মডেল ক্রিয়েট করতে পারবেন, মানে আপনি যে কোনো অবজেক্টে একটা 3D মডেল ক্রিয়েট করতে পারবেন এবং সেটা আপনি 3D প্রিন্টার দিয়ে 3D প্রিন্ট করে নিতে পারবেন, যেটা ম্যাক্সিমাম মানুষের কোনো কাজে লাগবে না, হয়তো যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের কোনো কাজে লাগতে পারে। সেকেন্ডলি একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনি এটা দিয়ে যে কোনো কিছু ডিস্ট্যান্স মাপতে পারবেন। যেমন ধরেন আপনার বাসায় যদি কোনো একটা টেবিল থাকে তাহলে সেই টেবিলটা কতটুকু লম্বা সেটা এই স্মার্টফোন দিয়ে মাপতে পারবেন, যেটা খুবই কুল একটা জিনিস। আর আপনি চাইলে যে কোনো কারো হাইটও মাপতে পারবেন, মানে আপনি কতটুকু লম্বা সেটা স্মার্টফোনটা আপনাকে বলে দেবে, যেটা খুবই কনভিনিয়েন্ট একটা ব্যাপার। তার উপরে আরও কিছু সুবিধা রয়েছে, এখানে রয়েছে 5G ক্যাপাবিলিটি, যার মানে হচ্ছে আপনি ভবিষ্যতে খুবই সেফ থাকবেন। সেকেন্ডলি এই ফোনটা হচ্ছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, স্পিকার কোয়ালিটি খুবই ভালো রয়েছে, 512 GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা,
ফাস্টেস্ট ওয়্যারলেস চার্জিং, রিভার্স চার্জিং, USB 3.2 টাইপ সি পোর্ট, স্যামসাং ডেস্ক সহ বক্সের মধ্য দিয়ে দেওয়া হয়েছে USB টাইপ সি একটা ইয়ারফোন। তো এই সকল জিনিসগুলো আপনাদের কাছে অনেক ছোটোখাটো মনে হলেও আসলে এই জিনিসগুলো রিয়েল লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। যেমন ধরেন আপনি পানিতে গোসল করতে নামছেন এবং আপনার কাছে মনে হচ্ছে যে ফোনটা যদি ওয়াটার রেজিস্ট্যান্ট হতো তাহলে খুবই ভালো হতো, যেটা একটা পয়েন্ট। সেকেন্ডলি আপনার মনে হতে পারে যে আপনার কাছে ওয়্যারলেস চার্জিং কতটা কনভেনিয়েন্ট, যেটা যারা ওয়্যারলেস চার্জিং ইউজ করেনি তারা কখনোই বুঝতে পারবেন না। থার্ডলি আপনার কাছে যদি অ্যাপেল এয়ারপডস প্রো অথবা কোনো ওয়্যারলেস চার্জিং ডিভাইস থাকে তাহলে সেগুলো আপনি আপনার স্মার্টফোন দিয়ে চার্জ দিতে পারবেন, যেটা খুবই কনভেনিয়েন্ট একটা ব্যাপার যখন স্পেশালি আপনি যখন ট্রাভেল করতে থাকেন তখন। এছাড়াও আরও কিছু সুবিধা রয়েছে, যেমন ধরেন আপনার কোনো একটা এসডি কার্ড আপনার স্মার্টফোনে ইনসার্ট করতে হবে যাতে খুবই দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারেন, যেই জন্য এটা খুবই কাজে লাগবে। তার উপরে স্যামসাং ডেস্ক তো রয়েছে, যে জন্য আপনার ল্যাপটপকে অথবা আপনার ডেস্কটপকে আপনার স্মার্টফোন দিয়ে চালাতে পারবেন, যেটা খুবই কনভেনিয়েন্ট একটা ব্যাপার। সো এই সকল জিনিসগুলো আসলে ছোটোখাটো মনে হলেও রিয়েল লাইফে যারা ব্যবহার করেন তারা একটা অন্য ক্লাসে থাকেন এবং সেই জিনিসগুলো আসলে রিয়েল লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। এবং আপনি যদি একবার এগুলোতে অভ্যস্ত হয়ে যান তাহলে সেই জায়গা থেকে আপনি সহজে পিছনে ফিরে যেতে পারবেন না। সো দ্য ফাইনাল ভার্ডিক্ট, আমার কাছে মনে হয় স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস ফিচার প্যাকড একটা স্মার্টফোন। এটা আসলে সকল বেস্ট স্মার্টফোনগুলোর একটা কম্বিনেশন প্যাক, যেখানে আপনি বেস্ট অফ দ্য বেস্ট ডিসপ্লে পেয়ে যাবেন আইফোনের মতো ভিডিও কোয়ালিটি, পেয়ে যাবেন পিক্সেলের মতো পিকচার ক্যাপাবিলিটি এবং হুয়াওয়ে ডিভাইসগুলোর মতো জুমিং ক্যাপাবিলিটি এবং গেমিং স্মার্টফোনগুলোর মতো 120 হার্টজে গেম খেলার ক্যাপাবিলিটি এবং স্যামসাং ডেস্কের মতো সুবিধা সব কিছু মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস আসলে সকল বেস্ট স্মার্টফোনগুলোর বেস্ট। সো আই থিঙ্ক স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস ইজ জাস্ট আনবিটেবল। এখানে শুধুমাত্র একটা কমপ্লেন থেকে যায় আইফোন ইউজারদের ক্ষেত্রে, কারণ তাদের যেই এনভায়রনমেন্টটা অলরেডি তারা অভ্যস্ত হয়ে গেছে তাদের কাছে আইফোন সবচেয়ে বেস্ট লাগবে, এটা খুবই স্বাভাবিক। আর স্যামসাংয়ের যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তাদের কাছে স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস হচ্ছে বেস্ট ভ্যালু ফর মানি। যদিও আপনি স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা কি নিলে সেখানে কিছু বেটার ফিচার পেয়ে যাবেন, বাট আমার কাছে মনে হয় 85,000 টাকা খরচ করে স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস আপনাদের নিয়ে নেওয়া খুবই ভালো একটা ডিসিশন হবে। এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এর থেকে বেটার ভ্যালু ফর মানি প্রোভাইডেড স্মার্টফোন আপনি কোথাও পাবেন না। এখানে ওভারঅল সব কিছুই আপনি পেয়ে যাবেন। সো আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।